হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা শপথ নিয়ে এই মহিলারা এরা এই যে কতগুলো এনজিও কর্মী এনে একটা সরকার গঠন করেছিল প্রফেসর সাহেব, তারা তাদের কুকর্মগুলো জাতি এখন জানতে চায়। আর কি কি কর্ম তারা করেছে, দেশ বিরোধী চুক্তি থেকে শুরু অনেক কিছু শোনা যাচ্ছে এখন বিভিন্ন দেশের সাথে। এগুলো করার জন্য তারা এই শহীদদের সাথে এই বেইমানি করলো। দীর্ঘ 54 বছর পরে বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা একটা অপেক্ষায় ছিলাম যে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটা হবে অত্যন্ত অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, উৎসব মুখর এবং সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো একটা প্রশ্নাতীত নির্বাচন। এটা 13তম নির্বাচন হলো বাংলাদেশে। ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই প্রশ্নাতীত ছিল না, এবং কিছু কিছু নির্বাচন, বিশেষ করে লাস্ট 4টা নির্বাচন নিয়ে তো ব্যাপক প্রশ্ন। এর ভিতরে 3টা নির্বাচন নিয়ে তো কোনো কথাই নেই, প্রশ্নের তো আকার নিকার আছে। কিছু নির্বাচন হয়তো 10-20% অনেক প্রশ্ন থাকতে পারে, আর কিছু নির্বাচনে আছে 90% বা 100% প্রশ্ন বিদ্ধ নির্বাচন। তো যার ফলাফলই হলো গত জুলাইয়ের বিপ্লব, এবং এই বিপ্লব অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের কাঙ্ক্ষিত নির্বাচন হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি। এবং সেই নির্বাচনে আমরা আশাবাদী ছিলাম যে এই নির্বাচনটা হবে একটি সবচেয়ে গ্রহণযোগ্য, সরকার থেকেও বারবার ব্যর্থহীনভাবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস এবং তার যে উপদেষ্টা ছিল, বিশেষ করে আজকে এই যে যাকে নিয়ে হেডলাইন বা টপিক করেছেন সেই অ্যাডভোকেট রেজওয়ানা হাসান চৌধুরী, উনিও অনেকবার বলেছেন যে আমরা এমন একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিব যে এইবারের নির্বাচনটা ইতিহাস ব্রেক করবে। অর্থাৎ ইতিহাসে এত সুন্দর নির্বাচন যে হয় নাই সেটা নির্বাচনের পর মানুষ বলবে। আমরাও সাধারণ জনগণ আসলে সেই রকমই প্রত্যাশাও করেছিলাম এবং ওনাদের কথার উপর আস্থাও রেখেছিলাম। ওনারা 1.5 বছর সময় নিয়েছে। নর্মালি বাংলাদেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, ন্যূনতম গ্রহণযোগ্যতা ছিল, সেগুলো সব তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্দলীয় সরকারের সময়ই হয়েছিল। এবং এইবারে নির্দলীয় সরকার আর অন্যান্য নির্দলীয় সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। এইবারে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, এইবারে সরকার পেল 1.5 বছর সময়। সুতরাং এরা অনেক সময় বেশি পেয়েছে, অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল, এবং সেই কারণে তারা বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের ভিতরে সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন। আমরাও সেই আশায় জনগণ উৎসব মুখর পরিবেশে শহর থেকে গ্রামে গিয়ে, বিদেশ থেকেও এসে কেউ কেউ বাংলাদেশে একটা ভোট দেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে ভোট দিতে এসেছিল এই উপদেষ্টাদের কথার উপর আস্থা রেখে। কিন্তু নির্বাচন হওয়ার পরে প্রতিবারই যেটা দেখতে পাই, এবার সেরকম না হলো কাছাকাছি। যেমন প্রত্যেকবারই নির্বাচনের পরে যারা হেরে যায়, যে দলটি, তারা হেরে যাওয়ার সাথে সাথেই তারা দুটো জিনিস করে। এক, প্রথমে তারা এই নির্বাচনটাকে তারা অস্বীকার করে কিংবা তারা গ্রহণযোগ্যতা হিসেবে তারা মেনে নেয় না। 2 হলো যে সাথে সাথে তারা বড় ধরনের কর্মসূচির দিকে ঘোষণা দেওয়া শুরু করে দেয়, হরতাল, অবরোধ, বিভিন্ন ইতিপূর্বে আমরা দেখেছি। এইবারে দেখলাম যে বর্তমানে যারা হেরে গিয়েছে, অর্থাৎ বর্তমানে যারা বিরোধী দলে আছে, 11 দলীয় জোট, জামাত সহ, তারা দেখলাম যে নির্বাচনের দিন রাতে বা পরের দিন সকালে তারা স্পষ্ট করেই বললেন যে ঠিক আছে, নির্বাচনে যথেষ্ট কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপর আমরা এই নির্বাচন মেনে নিলাম, আমরা একটি বিরোধী দলেই যাব এবং সেখানে শক্তিশালী বিরোধী দল হিসেবে, এবং আমরা গঠনমূলক সেখানে সমালোচনা করব এবং আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর সাউন্ডটা যতটা এখন শোনা যাচ্ছে, আসলে তখন ততটা আমরা বিরোধী দলের মুখে আমরা শুনি নাই, কিংবা এত দ্ব্যর্থহীন ভাবে বা জোরালো ভাবে মিডিয়ায়ও আসে নাই। যেটা শোনা গিয়েছিল প্রথম দিকে যতটুকু বলছে, যখন এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা পদমর্যাদার, তিনি যখন বর্তমানের নির্বাচিত সরকারে এসে মন্ত্রিত্ব গ্রহণ করলেন, এবং প্রধানমন্ত্রীর পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বাংলাদেশে অবশ্য অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য কিছু এলজিআরডি মন্ত্রণালয় বড় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে গ্রহণ করা হয়, কিন্তু বহির্বিশ্বে
বিশেষ করে যদি আপনি আমেরিকার কথা চিন্তা করেন, সেখানে প্রেসিডেন্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা মন্ত্রী হলো পররাষ্ট্রমন্ত্রী। তো সেই দৃষ্টিতে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দেওয়া হলো ডক্টর খলিলুর রহমানকে। তো ডক্টর খলিল সাহেব উনি জীবনে কোনোদিন বিএনপি করেছে কিনা আমরা এখনো জানতে পারি নাই জনগণ। তো এখন হঠাৎ করে দেখলাম তিনি এটা, কিন্তু যদিও উনি সরকারের থেকে বিএনপিকে সহযোগিতা করে একটি ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জিতিয়ে দিয়েছে, এই অভিযোগ অস্বীকার কিংবা প্রমাণ হওয়ার আগেই এই ধরনের দৃষ্টান্তটাই অনেকটা 50% প্রমাণ করে দেয়। কারণ ইতিপূর্বে কোন সরকার এরকম নজির আমরা খুব একটা দেখিনি। তো এটা তো না করলে বিএনপির কি নেতা কর্মী বা যোগ্য লোকের কি অভাব পড়েছে? যে সরকার নির্বাচন আয়োজন করলো, সেই নির্বাচন আয়োজকদের মধ্য থেকে একজনকে সরকারের সর্বোচ্চ পদে বসিয়ে দিল। ভালো কথা, তখনই কিন্তু বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম সহ 11 দল, এনসিপি সহ তারা এটা নিয়ে প্রশ্ন তোলা শুরু করলো যে এই যে দেখেন, এরাই ছিল গুপ্ত, এই ডক্টর খলিল রায় গুপ্ত, এরা সরকারের থেকে এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কারচুপি করে একটা দলকে ক্ষমতায় নিয়ে এসেছে। এবং লন্ডনে যে প্রধান উপদেষ্টার সাথে ওই বড় দলের নেতার সাথে যে মিটিং হয়েছিল, এই মিটিং এর পর থেকেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে আগায় নিয়ে আসা সহ বেশ কিছু পদক্ষেপ, সেই ধরনের অভিযোগগুলো আরো জোরালো হলো। গেল এই পররাষ্ট্রমন্ত্রীর ইস্যু, এরপরে সেই পররাষ্ট্রমন্ত্রীর ইস্যুটাকে এবং বিরোধী দলের সেই অভিযোগের দাবির প্রেক্ষিতে সেখানে আরেকজন শক্তিশালী উপদেষ্টা সাবেক সরকারের মনে হলো যেন আগুনে আরো ঘি ঢেলে দিলেন। তিনি আরো স্পষ্ট করলেন, একেবারে তার কথায় লাস্ট লাইন যেটা একদম স্পষ্ট, যে মানে যাই সে বুঝাতে চেয়েছেন, তার ভাষা যাই হোক না কেন, স্পষ্ট করে তিনি বলতে চাইলেন যে জামাত ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে, সেটার জন্য যা করা দরকার আমরা তাই করেছি। উনি বলছেন যে এই ধরনের দল যারা নারী বিদ্বেষী কিংবা নারীর সাথে সম্পর্কে এই ধরনের মনোভাব, তারা যাতে ক্ষমতা বা মেইন স্ট্রিম রাজনীতিতে না আসতে পারে। মেইন স্ট্রিম রাজনীতিতে না আসে তো আর ক্ষমতা আসা যায় না। তাহলে সে মেইন স্ট্রিম রাজনীতি যাতে না আসতে পারে, সেইটার জন্য যা করা দরকার আমরা তাই করেছি। উনি কিন্তু স্পষ্টভাবে, একবার দ্ব্যর্থহীন ভাবে, উনি স্বঘোষিত ভাবে উনি স্বীকার করে নিয়েছেন যে আমরা করেছি। উনি কোন ধরনের সহযোগিতা বা কিংবা ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলেন নাই। উনি কিন্তু একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা যা করার দরকার তাই করেছি। তো এখন বিরোধী দলের যে দাবি, যে তাহলে উনি তো সেই ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একজন হোতা, ওনার সাথে এরকম আরো যারা যারা আছে এই ইন্টারিম গভর্নমেন্টের, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা প্লাস বিশেষ সহকারী যারা ছিল, যেমন প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ছিল যে ফয়েজ তৈয়ব সাহেব, উনি যখন কোন ধরনের ডিক্লারেশন না দিয়ে অনেকটা পালিয়েই গেল বাংলাদেশ থেকে, তখন কিন্তু এই রেজওয়ানা হাসানি সাফাই গেছিল তার পক্ষে যে না না, উনি পালিয়ে যাবে কেন, উনি তো থাকিনি বিদেশে, আসছিলেন তাই ওনার জায়গায় আবার ফিরে গেছেন, হ্যান ত্যান বিভিন্ন ভাবে উনি সেটা সাফাই গেলেন। এখন এই ডক্টর খলিল, এই রেজওয়ানা হাসান, এরপরে আরো কারা কারা আছে যেগুলো সামনে হয়তো আসবে, আরো এই ধরনের স্টেটমেন্ট আসবে। এরা যে গুপ্ত আকারে সরকারে থেকে এই যে একটা দলকে হারিয়ে দেওয়ার পিছনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে নাই, সেটা তারা কিভাবে, তারা তো প্রমাণ করলেন রেজওয়ানা হাসান যে আমরা এই দলটাকে ক্ষমতায় আসতে দেই নাই, মেইন স্ট্রিম রাজনীতি আসতে দেই নাই। এখন তারা আরেকটা প্রমাণ তারা করুক যে এই গ্রুপের সাথে তার সাথে আর কে কে ছিল, সেটা জনগণ জানতে চায়। এবং আমি মনে করি তাকে গ্রেপ্তার করে, তাকে তদন্ত করে, জিজ্ঞাসাবাদ করে, এই সাথে যারা যারা ছিল, এই ডক্টর খলিল সহ আরো যারা যারা ছিল, তাদেরকে আদালতের মাধ্যমে, এটা জাতির কাছে, এখানে একটা ছেলে খেলা না, 18 কোটি মানুষের সাথে ফাজলামি করার জন্য তাদেরকে এখানে তারা শপথ নিয়ে শপথ ভঙ্গ করেছে। তারা জাতির সাথে শপথ করেছিল তারা বাংলাদেশের স্বার্থে কাজ করবে, কোন রকমের রাষ্ট্রের গোপন তথ্য প্রকাশ করবে না। তারা শপথ করেছিল যে, তারা ওয়াদা করেছিল যে এই সরকার 3টা কাজ করবে।
এক, তারা এই যে ফেসিস্ট যে জুলাই আন্দোলনকারীদেরকে হত্যা করেছিল তাদের বিচার করবে। দুই, ভবিষ্যতে যেন আর ফেসিস্ট না আসতে পারে সেটার জন্য আইনগত যে ধরনের সংস্কার দরকার সেগুলো করবে। তিন, তারা একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এবং সারা বিশ্বের গ্রহণযোগ্য, বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন তারা করে তারা দায়িত্ব পালন করবেন। তারা সেই শপথ ভেঙেছেন, তারা সেই শপথ রাখতে ব্যর্থ হয়েছেন। এজন্য জাতির কাছে তাদের কাজকে জবাব দিতে হবে। যে খোলাসা করে ওই অল্প কথা বললে হবে না, আরো ভালো করে ঝেড়ে কাশেন, ঝেড়ে কেশে ভালো করে স্পষ্ট করেন যে আপনাদের এই গুপ্ত দলের ভিতরে আর কে কে আছে। জাতির সাথে তামাশা করা, বাংলাদেশের সাথে জাতির সাথে বহুবার বহু গাদ্দার তামাশা করেছে, আর কত করবে? কত হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা শপথ নিয়ে এই মহিলারা, এরা এই যে কতগুলো এনজিও কর্মী এনে একটা সরকার গঠন করেছিল প্রফেসর সাহেব, তারা তাদের কুকর্মগুলো জাতি এখন জানতে চায়। আর কি কি কর্ম তারা করেছে, দেশ বিরোধী চুক্তি থেকে শুরু অনেক কিছু শোনা যাচ্ছে এখন বিভিন্ন দেশের সাথে। এগুলো করার জন্য তারা এই শহীদদের সাথে এই বেইমানি করলো, এই রক্তের সাথে বেইমানি করলো, এই আবু সাইদ মুগ্ধদের সাথে এই বেইমানি করলো। তারা কি ওই ছেলেটার, এই 8ম শ্রেণী পরে ছেলেটার চিঠিটার একবারও পড়ে নাই? যদি পড়তো বা তাদের ভিতরে বিবেক কাজ করতো তাহলে এই কাজ তারা করতে পারে না। আজকে কিভাবে তারা সেই স্টেটমেন্ট দিল? আমি জানি না সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিবে। এই উপদেষ্টা যা বলেছেন এটা যদি সত্য হয় তাহলে সরকারে খুশি হওয়ার কিছু নাই, অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে। নিশ্চয়ই সে এ ব্যাপারে তারও কোনো বক্তব্য স্পষ্ট করে সে বলবে জাতির কাছে, আমরা জানতে চাই। এবং এ ব্যাপারে সুষ্ঠু তদন্তপূর্বক উনি যেন কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে, ওনাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে। এবং অন্যান্য আরো যারা উপদেষ্টা আছে, এই যেমন এখন আমরা আইসিটিতে দেখতে পাই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার বিভিন্ন বক্তব্যে অনেক তথ্য উঠে আসতেছে, ওনাকেও গ্রেপ্তার করা হোক, অনেক তথ্য পাওয়া যাবে। কে কে ঠাকুরঘরে ছিল, কে কলা খেয়েছে, কে কলা খায় নাই, এভরিথিং উই হ্যাভ টু নো, আমাদের জানতে হবে। এগুলা জাতির কাছে তারা জানুক। এবং এই দায়িত্ব বর্তমান সরকারের, এই জাতিকে খোলাসা করে বিশেষটা পরিষ্কার করা, এটা সরকারের এই বর্তমান প্রধানমন্ত্রী উনি এই বিষয়টাকে কোনোভাবেই ওভারলুক করবে না। যদি করে তাহলে এই রেজওয়ানা হাসানের বক্তব্যের দায়ভারও সরকারকে নিতে হবে আমি মনে করি। আশা করি তারেক রহমান সেই ধরনের বোকামি করবেন না।